নিউটনের গতিসূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এই নিয়মটি যে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য এমন নয়, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই এই একই নিয়ম কাজ করে। তা না হলে বিশ্বাসঘাতকদের এমন মর্মান্তিক পরিণতি হবে কেন? সিরাজকে সিংহাসন থেকে সরানোর জন্য পলাশীর ষড়যন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছিল, ইতিহাসের অমোঘ নিয়মে তাদের জীবনেও নেমে এসেছিল মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ খুর চালিয়েছে নিজের গলায়, কেউ বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছেন কূপে, গলায় বালির বস্তা বেঁধে কাউকে নিক্ষেপ করা হয়েছে দুর্গের চূড়া থেকে, আবার কাউকে ডুবিয়ে মারা হয়েছে নদীর জলে। মীর জাফর, মিরন, ঘসেটি বেগম কিংবা লর্ড ক্লাইভ, পলাশীর ষড়যন্ত্রকারীদের কারোর মৃত্যুই ঠিক স্বাভাবিকভাবে হয়নি। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব ইতিহাসে সেই নির্মম প্রতিশোধের ছবি। 1757 সালের 23শে জুন পলাশীর ময়দানে একটি যুদ্ধ শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষের ইতিহাস ঘুরিয়ে দেয়। বাংলার ইতিহাসে কত ঘটনারই সাক্ষী এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের আস্ফালন যেমন দেখেছে, তেমনি দেখেছে তাদের করুণ পরিণতিও। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য ঘসেটি বেগমের শেষ পরিণতি জানাবো শুরুতেই। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার খালা। তার প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা বেগম। ঘসেটি তার পালিত ছেলে ইকরামউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তাই সিরাজের সিংহাসন লাভ করাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি অত্যন্ত ধনী ও প্রভাবশালী ছিলেন, কিন্তু সিরাজ নবাব হওয়ার পর তিনি বুঝে যান যে তাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তাই সিরাজউদ্দৌলাকে সরানোর জন্য লিপ্ত হয়েছিলেন জঘন্য ষড়যন্ত্রে। পলাশীর যুদ্ধে সিরাজের পতনের পর ঘসেটির জীবন কিন্তু সুখের হয়নি। যাদের সঙ্গে মিলে তিনি ষড়যন্ত্র করেছিলেন তারাই হয়ে ওঠে তার প্রাণের শত্রু। যুদ্ধের পর মীর জাফরের পুত্র মিরন ঢাকার জিঞ্জিরা প্রাসাদে ঘসেটি বেগম এবং সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকে বন্দী করে রাখে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিঞ্জিরা প্রাসাদের অনতি দূরে অবস্থিত বুড়িগঙ্গা নদীতেই ভোররাতে নৌকা ডুবিয়ে ঘসেটি বেগমকে হত্যা করা হয়। শোনা যায় যে নিস্তব্ধ ভোররাতে গঙ্গার ধার থেকে ঘসেটির আর্তনাদ নাকি অনেকেই শুনেছিলেন। মোহাম্মদী বেগ, যার আরেক নাম হল লাল মোহাম্মদ, তার সাথে সিরাজ পরিবারের কোনো রক্তের সম্পর্ক ছিল না। আলীবর্দী খাঁ তাকে রাস্তা থেকে তুলে এনে খাদ্য দেন, থাকার জায়গা দেন এবং সেনাবাহিনীতে চাকরি দেন। তিনি নবাব পরিবারের স্নেহছায়ায় বড় হয়েছিলেন। সিরাজউদ্দৌলার সঙ্গে তার বন্ধুত্বও ছিল বেশ। এই মোহাম্মদী বেগই মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়ে যান। মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে একটি খঞ্জর দিয়ে তিনি সিরাজকে প্রথম আঘাত করেছিলেন। দিনটি ছিল 1757 সালের 3 জুলাই। সিরাজউদ্দৌলা যখন বুঝলেন যে তার শেষ সময় এসে গেছে, তখন তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে সিরাজের সেই ইচ্ছাটাও তারা পূরণ করেননি। তলোয়ার দিয়ে হামলা চালিয়ে নির্দোষ নবাবকে তারা তখনই হত্যা করে। এই মোহাম্মদী বেগের মৃত্যুও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। সিরাজকে হত্যার পর তিনি তীব্র মানসিক যন্ত্রণা এবং অনিদ্রায় ভুগতেন। দীর্ঘদিন অনিদ্রার ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে উন্মাদ হয়ে যান। এই বিকারগ্রস্ত অবস্থাতেই কূপে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। ইয়ার লতিফ খান ছিলেন সিরাজউদ্দৌলার একজন সেনাপতি। তিনি পলাশীর ষড়যন্ত্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মীর জাফরের নির্দেশে তিনি পলাশীর যুদ্ধে তার সৈন্য নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন।
যুদ্ধের পর তিনি অস্বাভাবিকভাবে উধাও হয়ে যান। অনেক ইতিহাসবিদের ধারণা ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিল। রায়দুর্লভ বা দুর্লভ রাম এই ষড়যন্ত্রের অন্যতম চরিত্র ছিলেন। তিনি ছিলেন মুর্শিদাবাদের বিশিষ্ট জমিদার, সেনানায়ক এবং দরবারের প্রভাবশালী সদস্য। রায়দুর্লভের নাম হয়তো ইতিহাস পাঠ্যে খুব বেশি উচ্চারিত হয়নি, কিন্তু বাংলার রাজনৈতিক বিশ্বাসঘাতকদের তালিকায় তার নাম খুবই তাৎপর্যপূর্ণ। মীরমদন যখন মাত্র 3000 সৈন্য নিয়ে প্রাণপণ লড়াই করছিলেন, তখনও তিনি তার সৈন্য নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। পলাশী যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার। 1765 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের প্রাক্কালে মীর কাসিম ষড়যন্ত্রকারী রায়দুর্লভকে হত্যা করেন। গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে তার জীবন্ত শরীরকে গঙ্গায় ফেলে দেওয়া হয়। এভাবেই গঙ্গাবক্ষে তার সলিল সমাধি ঘটে। উমিচাঁদ। লর্ড ক্লাইভ উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। উমিচাঁদ ছিলেন প্রভাবশালী ধনী ব্যবসায়ী এবং অসাধারণ বুদ্ধিমান। মুর্শিদাবাদ দরবারের অন্তর্দৃষ্টি, অমাত্যদের সম্পর্ক এবং অভ্যন্তরীণ অসন্তোষ সম্পর্কে তিনি সম্যক ধারণা রাখতেন। ফলে ইংরেজদের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক অপরিহার্য এজেন্ট। তিনি দাবি করেন, পলাশীর যুদ্ধে নবাবের পতন হলে নবাবের সম্পত্তি 4 আনা অংশ তার হাতে দিতে হবে। উমিচাঁদ নবাবের ধনরত্ন এবং সম্পর্ক থেকে মোট 40 লক্ষ টাকার দাবিদার ছিলেন, যা বর্তমান মুদ্রা মানে প্রায় 900 কোটি টাকার সমান। ইংরেজদের সাথে এক জাল চুক্তিপত্র সই করেন এই উমিচাঁদ। ইংরেজ নৌসেনাপতি ওয়াটস ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি, কিন্তু যুদ্ধের পর সেই চুক্তিপত্র জাল প্রমাণিত হয়। যখন তিনি দেখেন নবাবের সম্পত্তি থেকে এক কানাকড়িও তিনি পাবেন না, সেই শোকে তিনি বদ্ধ উন্মাদ হয়ে যান। খাওয়া দাওয়া ত্যাগ করে মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় পাগলের মতো তিনি ঘুরে বেড়াতেন, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতেন এবং লাফাতেন। এইভাবে উমিচাঁদ চিৎকার করতে করতে একদিন তার হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সত্যি কি নিদারুণ ও দুর্বিষহ তার এই মৃত্যু। মির্জাফর এবং ঘসেটি বেগমের সহচর রাজা রাজবল্লভ ঢাকা শহরের নবাব ছিলেন। অষ্টাদশ শতকের শেষ ভাগে বাংলায় নবাবী আমল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনাকালে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করে তিনি নবাব সিরাজউদ্দৌলার মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন। তার প্ররোচনায় পুত্র কৃষ্ণদাস আত্মসাৎকৃত অর্থ নিয়ে কলকাতায় পালিয়ে আসেন এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। এই বিষয়টি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের সশস্ত্র সংঘর্ষের একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে নবাব মীর কাসিম 1763 সালে তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করেন। মিরন। মিরন পলাশীর ষড়যন্ত্রের পরবর্তীতে প্রধানতম নায়ক ছিলেন। তার পুরো নাম ছিল মীর মোহাম্মদ সাদেক আলী খান। তিনি ছিলেন অত্যন্ত দুর্বৃত্ত, হিংচেতা এবং সিরাজ হত্যাকাণ্ডের মূল নায়ক। ঘসেটি বেগম এবং আমিনা বেগমকে তিনিই হত্যা করেছিলেন। মির্জাফরকে সামনে রেখে আসলে মিরনই নবাবী করতেন। সিরাজের ভাই মির্জা মেহেদিকেও তিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন। তারই নির্দেশে মহম্মতি বেগ সিরাজকে প্রথম আঘাতটি করেছিলেন। শুধু তাই নয়, মৃত্যুর পর সিরাজের মৃতদেহকে ক্ষতবিক্ষত করে তারই প্রিয় হাতির পিঠে চাপিয়ে গোটা মুর্শিদাবাদ ঘুরেছিলেন, যাতে সবাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পরবর্তীতে বাংলার বুকে বিদ্রোহ করতে না পারে। সিরাজের মা আমিনা বেগম তার ছেলের লাশ দেখার জন্য দৌড়ে গিয়ে হাতির কাছে অজ্ঞান হয়ে পড়ে যান। সিরাজের লাশ পিঠে নিয়ে হাতিটি আমিনা বেগমের সামনে বসে পড়ে। সেই সময় মিরনের লোকজন সিরাজউদ্দৌলার মাকে চড় থাপ্পড় মেরে
জেলখানায় আবার বন্দি করে রাখেন। এই মিলনের পরিণতি ছিল ভয়াবহ। এক প্রচণ্ড বর্ষার রাতে তিনি তাঁবুর ভিতরে বিশ্রাম করছিলেন। হঠাৎ করে ভাগ্যের নির্মম বিচারে তার তাঁবুতে বজ্রপাত হয়। এক মুহূর্তে মিলনের দেহ বিভৎস পোড়া লাশে পরিণত হয়। এইভাবে মিলনের মৃত্যুর মধ্য দিয়েই সিরাজের মূল ষড়যন্ত্রকারীর বিচার সমাপ্ত হয়। মীর জাফর তখনও বাংলার নবাব ছিলেন। ছেলের মৃত্যুর কথা শোনা মাত্র তিনি অজ্ঞান হয়ে যান। যদিও কিছু ইতিহাসবিদ মনে করেন মিলনকে ইংরেজরাই আততায়ী দ্বারা হত্যা করিয়েছিল। প্রচণ্ড ঝড় আর ঘন ঘন বজ্রপাতের সময় তারা মিলনের তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা বজ্রপাতের মিথ্যা ঘটনা রটিয়েছিল। এবার আমি আপনাদের জানাবো সেই বিশ্বাসঘাতকের পরিণতির কথা, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিকই ধরেছেন, এবার আমরা জানব মীর জাফরের সাথে কি হয়েছিল সেই সম্পর্কে। মীর জাফর আলী খান ওরফে মীর জাফর ছিলেন ইতিহাসের সবথেকে ঘৃণ্যতম ব্যক্তি, যার সাথে বিশ্বাসঘাতক শব্দটি প্রায় সমার্থক হয়ে গিয়েছে। পৃথিবী যতদিন থাকবে এই নামটি ততদিনই মানুষ ঘৃণার সাথেই উচ্চারণ করবে। ইংরেজদের সাথে হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে যিনি মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন, সেই বিশ্বাসঘাতক মীর জাফরকেও শেষমেশ বরণ করতে হয় নির্মম পরিণতি। তিনি নামে মাত্রই নবাব ছিলেন, আসলে ইংরেজদের কারি কারি টাকা দেওয়া এবং তাদের প্রতিটি কথায় ওঠবোস করাই ছিল তার প্রধান কাজ। লোকে ঠাট্টা করে তাকে ক্লাইভের গাধা বলে ডাকত। আসলে ইংরেজরা তাকে গাধার মতোই খাটাতো। টাকার চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেয়ে মীর জাফর নাকি অসহায় কণ্ঠে একবার বলেছিলেন, তোমাদের কি মনে হয় যে মুর্শিদাবাদে টাকার বৃষ্টি হয়? পরে মীর জাফরকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে তার জামাতা মীর কাসিমকে নবাব বানিয়ে দেন ইংরেজরা। সিংহাসন হারানোর পর মীর জাফর নাকি রাতে ঠিকমতো ঘুমোতে পারত না। মীর জাফর কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলেন যে তার বাংলার সিংহাসনের উপর কোনো মোহ নেই। পরবর্তীকালে এই বিশ্বাসঘাতকের হাতেই দুরারোগ্য কুষ্ঠ রোগ দেখা যায়। এই রোগের যন্ত্রণায় তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। 1765 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে ধুঁকে ধুঁকে তিনি মারা যান। জগৎ শেঠ ছিলেন সেই সময়ের সবথেকে ধনী ব্যবসায়ী। এতটাই ধনী ছিলেন যে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবদের টাকা ধার দিতেন। এই জগৎ শেঠও ছিলেন সিরাজ হত্যার জঘন্যতম ষড়যন্ত্রকারী। তিনি মূলত মীর জাফর এবং ইংরেজ বাহিনীর মধ্যে ষড়যন্ত্র সেতু রচনা করেছিলেন। চাহিদা মতো অর্থ সাহায্য না পাওয়ায় বক্সারের যুদ্ধে যাওয়ার আগে মীর কাসিমের নির্দেশে তাকে মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে বস্তায় বেঁধে গঙ্গায় জীবন্ত নিক্ষেপ করা হয়। অবশ্য কিছু তথ্য থেকে জানা যায় পাহাড় থেকে পড়ে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে তিনি মারা গিয়েছিলেন। যাই ঘটে থাক, সিরাজউদ্দৌলার হত্যার নেপথ্যে থাকা এই জগৎ শেঠের মৃত্যু খুবই শোচনীয়ভাবে হয়েছিল। মীর কাসিম নবাব মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা এবং মিলনের ভগ্নিপতি। সিরাজউদ্দৌলা যখন ছদ্মবেশে ভগবান গোলায় পালিয়ে যান, তখন মীর কাসিমই তাকে ধরিয়ে দিয়েছিলেন। মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে ইংরেজরা তাকেই নবাব করেছিল, কিন্তু পরে ইংরেজদের সাথে তার তীব্র বিরোধ বাঁধে। কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন। বহু প্রস্তুতি, প্রচেষ্টা, যুদ্ধ, সংগ্রাম ইত্যাদি করে ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হওয়ার পর তিনি বনে জঙ্গলে পথে প্রান্তরে ছুটে বেড়াতে থাকেন। জঙ্গলেই তার দুই পুত্র ইংরেজদের হাতে মারা যায়। অবশেষে 1777 সালের 6ই জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেবারিশ লাশ হয়ে পড়ে থাকেন। এককালের লক্ষ লক্ষ নরনারীর দণ্ডমুণ্ডের কর্তা, বাংলা, বিহার ও উড়িষ্যার মহা সম্মানিত নবাব মীর কাসিম আলী খানের দেশ উদ্ধারের সকল প্রচেষ্টা এবং আশা আকাঙ্ক্ষার অবসান হয় এবং অদৃষ্টে নির্মম পরিহাসে তার গায়ে শেষ অলঙ্কার দিয়েই তার অন্তিম শয্যা রচিত হয়। একটি কাফনের কাপড়ও তার জোটেনি, গায়ের ময়লা জামাসহই তাকে কবর দেওয়া হয়। কি নির্মম নিয়তি ভেবে দেখুন, কারণ ইতিহাস
কোনো ষড়যন্ত্রকারীকেই ক্ষমা করে না। লর্ড ক্লাইভ। পলাশির যুদ্ধের আরেক বিশ্বাসঘাতক হল রবার্ট ক্লাইভ। প্রাকৃতিকভাবে কঠিন সাজা পেয়েছিলেন তিনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার জন্য মীর জাফর, জগৎ শেঠ এবং ঘসেটি বেগম সহ অন্যদের হাত করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন লর্ড ক্লাইভ। পলাশির যুদ্ধের পরে হীরাঝিল প্রাসাদের ধনাগারটি লুঠের বখরা বাবদ ক্লাইভ 2,80,000 টাকা পান। তাছাড়া কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ তাকে আরও 1,60,000 টাকা দেওয়া হয়। স্ক্র্যাপটন সাহেবের বিবৃতি থেকে জানা যায় ক্লাইভ 30খানা নৌকায় ধনরত্ন বোঝাই করে ইংল্যান্ডে নিয়ে যান। বাংলায় 76-এর মনন্তর, হত্যা, রাহাজানি, জালিয়াতি, নারী ধর্ষণ এবং নবাব পরিবারবর্গের হত্যাকাণ্ডের জন্য তার হাউস অব কমন্সে ফাঁসির হুকুম হয়। যদিও বহু অর্থ ব্যয় করে তিনি মৃত্যুদণ্ড থেকে পরিত্রাণ পান, কিন্তু পলাশির যুদ্ধের ষড়যন্ত্র তাকে পরবর্তীতে কখনোই মানসিক সুখে থাকতে দেয়নি। মানসিক ভারসাম্য হারিয়ে একদিন নিজের গলায় খুর চালিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এইভাবে পলাশির ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র ইতিহাসে ঘৃণিত হননি, কালক্রমে নানা মাত্রা শাস্তি পেয়ে তারা ইহলোক ত্যাগ করেছিলেন। আর নবাব সিরাজ, তিনি এখনো বাঙালির হৃদয়ে মহানায়ক হয়ে আজও বেঁচে আছেন।